আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে এক শিবিরে আনন্দ, অন্য শিবিরে শোক। মাঝখান থেকে তৃতীয় একটি শিবির তৈরি হয়েছে যারা বিরোধী মতের উপর হামলা শুরু করেছে। আমরা বড় বড় গণমাধ্যমে না দেখলেও সোশ্যাল মিডিয়াগুলো দেখছি যারা নির্বাচনে হেরেছে তাদের উপর বিজয়ী দলের নাম করে একটা গ্রুপ হামলা করছে। আবার মনে করছে নোয়াখালীর সুবর্ণচরের গল্প, কেবল ধানের শীষে ভোট দেওয়ার জন্য একজন মাকে ডট করেছিল আওয়ামী লীগ। পুরো পৃথিবীতে এই বিষয়টি আমরা তুলেছিলাম, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলেছিলাম। আফসোস, সার্জিস আলম যখন লিখছিলেন পঞ্চগড়ে তার নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার টাইমলাইনগুলোতে ভরে যাচ্ছে এই সংঘাতের গল্পগুলো। আমার মনে হয় এই বিষয়টি নজর রাখা উচিত বিএনপির হাইকমান্ডের। সবচেয়ে বড় কথা হলো, একসময় এই বিএনপি সবচেয়ে বড় মজলুম ছিল, আর জালিম ছিল আওয়ামী লীগ। আজকে বিএনপি ক্ষমতার আসনে বসে আছে। ঠিক বিএনপিকে সেই দিনগুলোর কথা ভাবা উচিত যে একদিন আমরাও মজলুম ছিলাম, একদিন আমরা হারবো, আমরা বিরোধীর মতো দাঁড়াবো। যদি এই ভাবনাটা কারো মাথায় আসে, কেউ এই অন্যায়গুলো করতে পারে না। একটা বিষয় হলো যে জামাত জন্মের পর থেকে একটি দুঃখী দল, কারণ তারা ডার্টি গেমে এসব সময় ফিল করে। ডার্টি গেম বুঝছেন তো? রাজনীতি একটা নোংরা খেলা। এই নোংরা খেলায় যে যত ডার্টি গেম খেলতে পারবে সে বিজয় লাভ করবে। যেহেতু তারা ধর্মভিত্তিক দল, তারা সবসময় চেষ্টা করে সফেদ পোশাকে একটা সভ্য রাজনীতি করতে, কিন্তু বিপরীত মুহূর্তে কারা বসে আছে এটা তারা বুঝেও তারা পারে না। তো শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আনন্দ মিছিল বের করা যাবে না। দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে জনাব তারেক রহমান, কিন্তু আনন্দ মিছিল বের হলে এটা হতে পারে, তিনি জানতেন যে আনন্দ মিছিল হলে হামলা ভাঙচুরের ঘটনা ঘটতে পারে, তাই তিনি নিষেধ করে দিয়েছেন। বলেছেন দোয়া মোনাজাত করতে জুমার নামাজের পর। দুঃখজনক হলেও প্রতিহিংসায় মেতে উঠেছে এক দল। এবারে মনে রাখা উচিত আওয়ামী লীগ সেম কাজগুলো করেছে, কিন্তু আওয়ামী লীগ এখন নেই দেশে। এই দেশটা আমার, আপনার, সবার। এই দেশের জনগণ, যে বিএনপি, যে জামাত, যে এনসিপি, যে যেটি হোক না কেন, আমরা প্রত্যেকের প্রতিবেশী বন্ধু। মনে রাখতে হবে, কাশ্মীরে, ফিলিস্তিনে একজন মুসলিম মারা গেলে আমরা আহত হই, কত দূরের সেই মুসলিমটা, কিন্তু আমার প্রতিবেশী মুসলিমটাকে আমি আহত করছি রাজনৈতিক কারণে। একবার বিষয়টা ভাববেন, এগুলো বন্ধ করেন। আমার সকল বিএনপি ভাইদের বলবো, আমি জানি এটা সংখ্যায় খুব কম, কিন্তু যারা করছেন তাদের নিবৃত করেন। যে জেলায় হচ্ছে এই কাজগুলো, দলের হাইকমান্ড থেকে তাদের দ্রুত শনাক্ত করেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এটি করা যাবে না, কারণ এরাই বিএনপিকে ডোবাবে। এখন যদি নির্বাচনের 212 আসন দেখে কেউ খুশি হন, তাহলে বিএনপি জানে বিএনপি প্রকৃতভাবে বিজয়ী হলেও জামাত কত আসন পেয়েছে। আবারও বলছি, বিএনপি কিন্তু জানে। সেই ভাবনা থেকে বিএনপিকে এই আচরণ করা উচিত, কারণ প্রকৃতভাবে যদি আমরা বিশ্লেষণ করি, যেখানে জামাতকে আটকে দেওয়া হয়েছে, এটাই জামাতের প্রকৃত বিজয় নয়। জামাতের বিজয় আরো উপরে ছিল। ডিপ স্টেটের খেলা জামাত হেরে গেছে। আজকে আমি আপনাদের অনেকগুলো খবর দিতে চাই, ডিপ স্টেটের খেলা কি ছিল, যে আমাদের সামনে কি কি সম্ভাবনা আছে, বিএনপির সামনে কি কি চ্যালেঞ্জ আছে, বিষয়গুলো তুলে ধরবো। তাই শুরুতে বলছি, আমার বিএনপির ভাই বন্ধুদের অনুরোধ করছি আপনাদের, আমরা এই দেশটাকে সাজাতে চাই। জনাব তারেক রহমান তার 32টি কল্পনাকে বাস্তবায়ন করতে চান, ভাবনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, বিষয়টি মনে রাখবেন। এটা আওয়ামী লীগের চরিত্রের সাথে বিএনপিকে মানায় না। বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতা এনেছে, কারণ এদের মধ্যে সহনশীলতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ আছে। এটা আওয়ামী লীগ বানাবেন না প্লিজ। জামাত ইসলামের আজকের যে সিচুয়েশন,
তার অনেকগুলো বিশ্লেষণ উঠে আসছে। ধরেন নির্বাচনে ঠিক 2 থেকে 3 দিন আগে আমাকে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ফোন করলেন। ফোন করে আমাকে বললেন যে জামাতকে 50টা সিট কম দেওয়া হবে। তো আজকে সকালে তিনি আমাকে ফোন দিলেন, তার ফোনে আমার ঘুমটা ভাঙলো। আমাকে বললেন যে মাসুম, তোমাকে যে আমি একটা মেসেজ দিয়েছি, একটা ফোনে মেসেজ দিয়েছিলাম, এটা মিলল? আমি বললাম যে কিরকম? তোমাকে আমি বলেছিলাম যে জামাতকে 50টা সিট কম দেওয়া হবে, কিন্তু বাস্তবে 53টা কম দেওয়া হয়েছে। খেয়াল করবেন, যারা যারা হেরেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি কারা, যেমন জামাতের থিঙ্ক ট্যাঙ্ক হামিদুদ্দিন আজাদ বা এই টাইপের একজন নাম, কক্সবাজার বা কক্সবাজারের গোলাম পারোয়ার। খেয়াল করবেন, যারা জামাতের পেছনের থিঙ্ক ট্যাঙ্ক, এই গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যক্তিরা পরাজিত হয়েছে। 70 থেকে 2000-এর মধ্যে যে ভোটের ব্যবধান, এখানে অনেকগুলো আসন জামাত হারিয়েছে, প্রায় 53টি আসন। তাহলে জামাতের প্রকৃত সংখ্যাটা 130-35 হয়ে যেতে পারত। তার মানে বিএনপি ক্ষমতায় বসত, কিন্তু একেবারে বিএনপির কাছাকাছি গিয়ে পৌঁছতো জামাত ইসলাম। এটাকে জামাত বিএনপিকে মাথায় রাখতে হবে যে জামাত প্রকৃতভাবে এই পর্যন্ত ভোট পেয়েছে, জামাতকে এই পর্যন্ত ভোট দেওয়া হয়েছে। তার মানে এই 5 বছর বিএনপি যদি অসাধারণ কোনো চরম দেখায়, তাহলে রাজনীতিতে গেইন করবে বিএনপি। আর যদি বিএনপি এখন যা শুরু করছে, আমাদের এই বিজিলা বাহিনীর কিছু লোকেরা, তাহলে বিএনপিকে আবার আওয়ামী লীগের কাতারে বসতে হতে পারে। ঠিক আওয়ামী লীগ চিন্তা করেছিল কে ধরবে কে মারবে। 15 বছর তারা পুরো রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছিল, এখন তারা নির্বাচনেই নেই, নৌকাবাটা দেখা যাচ্ছে কোথাও নাই, হাসিন তো বেশিই নাই। তো বিষয়টা হলো, আচ্ছা আমার ভিডিওটার মধ্যে কি কোনো আপনারা প্রবলেম পাচ্ছেন কিনা, কোনো কি বলবো, একটা ফোকাস, কোনো প্রবলেম? একজন লিখছেন আপনি জামাতের দালালি করছেন, এ আর কি ঘোরার নাম বললাম না। জি, আমি জামাতের দালালি করছি, আপনার ভালো লাগবে থাকেন, না হলে বেরিয়ে যান বাইরে। আমি কাউকে পা ধরে আনিনি ভাইয়া, কথাগুলো শুনবেন মন দিয়ে, দালালি শব্দটা ব্যবহার করে বুঝবেন। বিষয় হলো যে জামাতকে যে কোনো ভাবে ডিপ স্টেট ওকে করেনি। আপনি ইতিহাসের দিকে যাই আগে, দুঃখিত আমার ক্যামেরার মধ্যে ফোকাস করে প্রবলেম হচ্ছে। আমরা প্রথম যে ভিডিওটি দেখেছিলাম ইরানে, মনে আছে আপনাদের, একটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরান একটা ইসলামিক প্রজাতন্ত্রের রূপ নিয়েছিল। তো সেই সময় থেকে আমেরিকার একটা টেনশন আছে, কারণ আজকের ইরান আমেরিকার জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে গেছে। পৃথিবীতে এই বিপ্লবের মাধ্যমে একটি রাষ্ট্র ক্ষমতা বসছিল, সেটা হলো ইরান। এরপর পুরো পৃথিবীর স্টেট, মানে ডিপ স্টেট বা মার্কিন মুলুক বা পৃথিবীর সবচেয়ে শক্তিধর ক্ষমতা বলে মনে করে যে ইসলামী রাজশিল্পী বা ইসলামিক দলগুলো তাদের জন্য থ্রেট। আজকে ইরানকে কোনোভাবে তারা সার্চ করতে পারছে না। দেখেন আপনি, আলজেরিয়া, মিশর, টিউনিসিয়া, প্রত্যেকটা জায়গায় ইসলামী দলগুলো উঠে দাঁড়াতে পারছে না। মালয়েশিয়ার দিকে তাকান, আনোয়ার ইব্রাহিমকে একটা লম্বা সময় জেলে থাকতে হয়েছে, প্রায় একটু স্টুডিওতে আসতে পারবো। তো আনোয়ার ইব্রাহিম প্রায় 1 যুগের জেলখানা ছিলেন, সর্বশেষ তিনি এবার রাষ্ট্রীয় ক্ষমতা বসছেন। একজন শুধু কিং মেকারের মতো ভূমিকা নিয়ে চলে এসছেন। ফোকাস ওকে করো তো, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো একজন ব্যক্তি পড়েছেন, সেখান থেকে ঘুরে দাঁড়াতে তৈরি হলেন রাজব তাইয়িপ এরদোয়ান। তাও তিনি যে দলটি করেছেন এটিপি ইসলামিক দলের আদরে সাজাননি। পাকিস্তানের দিকে তখন জামাত ইসলাম জাতীয় নির্বাচনে একটি আসনও পায়নি গতবার, এই জামাতের নাম করে। মিশরের ব্রাদারহুড একটি বিপ্লবের পর, ঠিক হাসিনার বিরুদ্ধে যে বিপ্লব হয়েছে,
হোসনি মুবারকের বিরুদ্ধে বিপ্লবটি হওয়ার পর মানুষের ভোটে চলে আসে তারা মিশরের ব্রাদারহুড, তবে মূল দল ইখওয়ানুল মুসলিমিন, কিন্তু রাজনৈতিক শাখা ব্রাদারহুড, তারা চলে আসে ক্ষমতায়। 1 বছর টিকতে পারেনি। ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট সেনাবাহিনীর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে, একে একে সব নেতার ফাঁসি হয়, জেলে অনেকে মারা যান। আজকে সেই রাষ্ট্রে স্বৈরশাসক আব্দুল ফাত্তাহ আল সিসি বসে আছেন। আমেরিকা কোনো মাথা ব্যথা নেই তাকে নিয়ে, কিন্তু 1 বছরও তাকে সহ্য করেনি ইসরায়েল, আমেরিকা সহ ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট। তাহলে জামাতের জন্য আসলে করণীয় কি? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতকে চাই কোন চেহারায়? খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। আমরা যেন বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে না আসুক, আমি ব্যক্তিগত আমার চাওয়াটা। আমি মনে করি আওয়ামী লীগের যে বিশাল সংখ্যক জনগোষ্ঠী, এরা বিএনপি, এনসিপি বা আদার্স রাজনৈতিক দলগুলোতে ভাগ হয়ে চলে যাবে। বিএনপি বাংলাদেশের প্রধান দল থাকবে, প্রধান বিরোধী হিসেবে জামাত ফিরে আসুক, এবং জামাত না আসলে এনসিপি ফিরে আসুক। জামাত তার ইসলামিক ভাবধারা দেখিয়ে একটি পাশে রেখে তারা একটি রাজনৈতিক শাখা তৈরি করুক। ওই যে বললাম ডার্টি গেম। তো ইসলামিক ব্যক্তিরা তারা যতটা দাওয়াতি কাজে আসতে পারেন, ভোটের মাঠে তারা অনুপযুক্ত। আপনারা এখন বাস্তবে প্রমাণ পেলেন কি? জামাতের প্রায় 53টি আসন জামাত ধরে রাখতে পারেনি। মানুষ ভোট দিয়েছে, কিন্তু মানুষের সেই আমানত রক্ষা করতে পারেনি। এখন দায়িত্বটা কি জামাতের একার? যে সারপ্রাইজ জামাত মানুষকে দিয়েছে, যে হাইপ জামাত তুলেছে, বাস্তবে সেটা বাস্তবায়ন আমরা দেখিনি। বিএনপি কিন্তু ক্ষমতা দিচ্ছে, এটা সত্য কথা। বিএনপিকে কারচুপি করে জেতানো হয়নি, কিন্তু জামাতের প্রাপ্ত আসন থেকে জামাতকে বঞ্চিত করা হয়েছে, এটা কিন্তু সত্য। এখন দেখেন, বিএনপি নির্বাচন ইঞ্জিনিয়ারিং বলেন, নির্বাচনের বিজয় বলেন, নির্বাচনের মেকানিজম বলেন, বিএনপি জানে, এটা কিন্তু জামাত জানে না। একদম ডাইরেক্ট প্রমাণ হয়েছে, জামাত তার নিজেদের ভোটারের ভোটগুলি আদায় করে নিতে পারেনি, কিন্তু বিএনপি পেরেছে। নির্বাচনে কোন সময় কোন প্ল্যানটা খেলতে হবে বিএনপি জানে। তারা একটার পর একটা কার্ড খেলেছে, যে প্রার্থীরা হেরে দিতে পারেন তারা জিতে গেছে। মানুষ আফসোস করছে, কাঁদছে, কষ্ট পাচ্ছে, কারণ জামাতের এজেন্টরা জানেন না অনেকে কিভাবে নির্বাচন করতে হয়। এদেরকে জামাতের স্থানীয় যারা অনেক প্রার্থী আছেন তারা নিজেরা ঠিক করে জানেন না অনেক কিছু। নির্বাচনের গেম কি জিনিস, নির্বাচন কিভাবে বের করে জয় ছিনিয়ে আনতে অনেকে জানেন না এগুলো জামাতের, যারা এবার নির্বাচন করছেন। এখানে জামাত মার খেয়েছে অনেকগুলো জায়গায়। তো বিএনপি সেটাকে খুব পারফেক্টলি করেছে। অনেকে বলেন যে বিএনপি যে প্রার্থী দিচ্ছে এগুলো ম্যাক্সিমাম চাঁদাবাজ, মাফিয়া, এটা সেটা। তারেক রহমান কি জানেন না এরা কিরকম? জানেন, কিন্তু তারেক রহমান 300 জন ভদ্র ব্যক্তিকে কেন প্রার্থী করলেন না? তার প্রধান কারণ হলো ওই যে বললাম ডার্টি গেম। রাজনীতিতে ভদ্র লোকগুলোকে যদি মনোনয়ন দেওয়া হয়, বিজয় ছিনিয়ে আনতে পারবে না। বিজয়কে ছিনিয়ে আনতে হয়, বিজয় দিয়ে দেয় না বাংলাদেশে। এটা একটা দরিদ্র, কি বলবো, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে তো মূল রাজনীতি চলে। এটা ইউরোপ, আমেরিকা না, যে আমেরিকা মানদানের মতো ব্যক্তি মেয়র হয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় এবং সকল চ্যালেঞ্জ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাকে হারাবেন, এই করবেন, সেই করবেন। মানদানে বিজয় লাভ করেছিল, মনে আছে আপনাদের? এই তো কয়েকদিন আগের কথা। কিন্তু ওরা সভ্য বলে, আমাদের সভ্য জাতি না, আমরা একটা বড় বড় জাতি। আমাদেরকে বলা যায় ওই কি বলে, কালো বলে কি বলে, আফ্রিকার মতো। আমরা জানি যে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে কি খাবে, আমরা জানি আমাদের মুখ কর্মী কারা, তারাই আবার নিতে হবে। আমরাই ঠিক করে দিচ্ছি তাদের জন্য আমরা লড়াই করছি। এই দেখেন সারা দেশে এখন শুরু করছে, কাদের? এরাই শুরু করছে, মারবে, ধরবে, কিন্তু এরা বোঝে না যে এটাই দিন নয়, আরেকটা দিন আছে। তো এখন যে বিষয়টি হলো যে জামাতকে আমেরিকা, ইন্ডিয়া বা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট, ডিপ স্টেট চায় কিনা, বাংলাদেশের ডিপ স্টেট জামাতকে চায় কিনা, এটা জামাত রিকগনাইজ করতে পারেনি, একেবারে রিকগনাইজ করতে পারেনি জামাত। যার জন্য যে ব্যক্তি আমাকে বললেন জামাতকে 50টি সিট কম দেওয়া হবে, তিনি আজকে আমাকে কথাটি আবার স্মরণ করে দিলেন। তার এই কথাটি ফললো কি করে, বাস্তবায়ন হলো কি করে? একদম মিলে গেছে। স্পেসিফিক কয়েকজন ব্যক্তিকে হারানো হয়েছে, কারণ তারা জামাতের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের পার্লামেন্টে তারা নিতে চায় না। কিন্তু আমি আর বেশি ব্যাখ্যা দিতে চাই না এই বিষয়ে। আসেন, ইরানের পর আমেরিকার টেনশন বেড়ে গেছে, যে কারণে আমেরিকা ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা দেখতে চায় না। আপনি আল জাজিরার কথা বলছি, ইরানের পর আপনি খেয়াল করেন মিশর একটা কাহিনী করে দিয়েছে। আপনি কোন দেশে, তিউনিসিয়ার দিকে তাকান,
পাকিস্তানে ইমরান খানের মতো সে ইসলামিক দল না, সে বুঝে শুনেই তার দলকে তেহরিকে ইনসাফ বানিয়েছিলেন, ইনসাফের পক্ষের দল। বিজয়ী প্রার্থী বিজয় একজন প্রধানমন্ত্রী জেলে আছেন, তাকে পরাজিত করে পৃথিবীকে কোনো কথা বলছেন, কারণ ইমরান খান পুরো অনিয়নকে ভেঙে ফেলেছিলেন। ইমরান খান তিনি তার দেশীয় ইস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেটকে কন্ট্রোল করতে পারেননি, কারণ পাকিস্তানের ডিপ স্টেট মানে হল হোল সেনাবাহিনীর উপরস্থ ব্যক্তিরা। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে বিএনপির মতো একটা দলকে ভারতের সাথে কথা বলে আসতে হবে কেন বাংলাদেশে? ওই যে বললাম, এই দেশের ডিপ স্টেট কন্ট্রোল করে এখান থেকে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি চাইবেন দেশ খুব ভালোভাবে চালাতে, তাকে দেবেন আগে স্টেট চালাতে। বললাম না, তারেক রহমানের যে পরিকল্পনা তিনি যদি বাস্তবায়ন করতে পারেন, এই রাষ্ট্র সিঙ্গাপুর না তার চেয়ে উপরে চলে যাবে। আমি হলফ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ তার যে পরিকল্পনাগুলো অসাধারণ। কিন্তু দেবে তাকে কাজ করতে? দেবে না। তাকে যারা এই বিজয় সারপ্রাইজ দিয়েছে তারা দেবে না, তো দেবেন ঝিঁকে দিত না, বাধা সৃষ্টি করতে পদে পদে। তো এই জন্য ওইসব ব্যক্তিরা চায় যারা আপোষ করবে তাদেরকে রাজনৈতিকভাবে গেইন করতে। তো জামাত তো আবশ্যিক রাজনৈতিক দল, তারা আমাদের ডিপ স্টেটের এই মেসেজ গুলো বোঝেনি, বা ডিপ স্টেটকে তারা কানেক্ট করতে পারেনি, রিকগনাইজ করতে পারেনি, ফলে এই গেমে জামাত হেরে গেছে। দ্বিতীয় যে বিষয়টি আসেন, দ্বিতীয় বিষয়টি হলো এই নির্বাচনের ফলাফলের পর জামাতের আসলে করণীয় কি? আন্দোলন সংগ্রাম? আমি মনে করি না, কারণ দীর্ঘ 15-16 বছর জামাত আন্দোলন সংগ্রাম করে একটা ভালো সময় পার করেছে ইউনিট সরকারের আমলে। এই সময় জামাতের উচিত পরিপূর্ণভাবে বিএনপিকে সাপোর্ট দিয়ে রাষ্ট্রটাকে আগামীতে সামনের দিকে নিয়ে যাওয়া, কারণ দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ করে দিয়ে গেছে শেখ হাসিনা। কয়েক হাজার কোটি টাকা না, কয়েক লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে ফেলেছে। এখন বিএনপিকে সব রকম সাপোর্ট দিয়ে জামাতের উচিত হবে তাদের মানে আমাদের পাওয়ারকে ওকে দেখে আমাদের দেশের যে সমস্যাগুলো সমাধান করা। যদি বিএনপি জামাতকে পাশে রাখতে চায়, যদি বিএনপি মনে করেন না তারা যে মেজরিটি প্রয়োজন সব পেয়ে গেছে, তাদের জামাতকে লাগবে না, তারা এককভাবে কিছু করবে, তারা করতে পারে। যদি তারা সফল বেটার, যদি তারা ব্যর্থ হয় তখন জামাত বা বিরোধী হিসেবে এটাকে কাজে লাগাবে। নম্বর 3, সংস্কারপন্থী যে কাজগুলো দাবি বা সংস্কারের যে বিষয়গুলো উত্থাপন হয়েছে আমাদের কমিশন থেকে, এগুলো হারভোট বিজয়ের মাধ্যমে এরা বাস্তবায়নের পালা। তার মানে বিএনপিকে ভালো পরিমাণ টেনশন দেবে এখন জামাত, যে সংস্কারগুলো বাস্তবায়ন হবে, এগুলো বাস্তবায়ন হলে বিএনপি এককভাবে কিছু করতে পারবে না। বিএনপিকে বারবারই বিভিন্ন দলের সাথে শেয়ার করতে হবে অনেক বিষয়, অনেক জায়গায় তাদেরকে এক হতে হবে। 4 নম্বর বিষয়টি, জামাত এই 5 বছরে, বিএনপি যদি 5 বছর ক্ষমতা থাকে, তাদের পিঁড়িগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে আমি ভোটারদের কাছে গিয়েছি, আমি ভোট এনেছি, আমি হেরে গেছি, এর মধ্যে এই পুরো চেইনের মধ্যে কোথায় কোথায় আমাদের ভুল ছিল, কোন কোন প্রার্থী হেরেছে, কোন কোন প্রার্থী জিতেছে, পুরো বিষয়টাকে পোস্টমর্টম করতে হবে জামাতকে এখন। কারণটা হলো তাদের নিজস্ব অনেক ভুল আছে। নির্বাচনের যে ট্রেন, এই ট্রেনটা খুব মানে একদম খুব মন্থর গতিতে চলে না। প্রতিটি স্পেসে, প্রতিটি স্টেশনে রকম মনের বাধার সৃষ্টি হবে। আমাদের সিভিল প্রশাসন জামাতকে পছন্দ করেনি, কারণ কি জানেন? তারা মনে করছে এই দলটি ক্ষমতা আসলে তারা অনিয়ম দুর্নীতি করতে পারবে না। যারা সিভিল প্রশাসনে বসেন তাদের প্রত্যেকেরই প্রায় 70-80% উপরে টার্গেট থাকে দুর্নীতি করে অজস্র টাকার মালিক, দেশের দেশের সম্পদ তৈরি করা। তো ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেলে বা ন্যায় বিচার আসলে বা দুর্নীতি বন্ধ হলে তারা কি করবে? তাদের 60,000-70,000 টাকার বেতন চলবেন কি করে? একদম সহজ, কিন্তু আমেরিকা চলতে পারবেন, ইংল্যান্ডে চলতে পারবেন, বাংলাদেশে চলতে পারবেন না। তবে থিমটা হলো এই, অর্থাৎ একটা বিশাল সংখ্যক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা জামাতকে থ্রেট মনে করে, সেটা পুলিশে বলেন, ডিসিএসপিদের মধ্যে বলেন, বা আমলাদের সচিবালয় বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করেন যে এরা ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তখন তাদের বাচ্চারা দামি দামি গাড়িতে চড়তে পারবে না, দেশি বিদেশি স্কুলে মানে আন্তর্জাতিকভাবে যে বড় বড় স্কুলগুলোতে পড়লে খুব ভাবসা বাসে সেখানে পাঠাতে পারবে না, সরকারি বেতন বা কয় টাকা। এরা কিন্তু জামাতের থ্রেট মনে করছে। কিন্তু জামাতকে এই ক্ষেত্রগুলোতে একটু বোঝাতে হবে যে দুর্নীতি মুক্ত হলে এই রাষ্ট্রের মান কোথায় পৌঁছবে, এই রাষ্ট্রের মানুষের
জীবনমান কতটা উন্নত হবে, এই জায়গায় তারা একটা ব্যর্থ হয়েছে। তারপরের যে বিষয়টি, আমাদেরকে এই মুহূর্তে যে বিষয়টি খুব কঠিন ভাষা না, খুব সিম্পল ভাষা মনে রাখতে হবে, জামাত এখন পর্যন্ত তাদের ব্রিফিং এ ক্লিয়ার করতে পারেনি আসলে কি হয়েছে। যে কথাগুলো বলছে এই কথাগুলোর মধ্যে কোনো শক্তি নেই, প্রাণ নেই, জনগণ অ্যাকসেপ্ট করবে এরকম কোনো বোল্ডনেস, কোনো ওয়ার্ড নেই। তাদের প্রেস কনফারেন্স হচ্ছে একটা বড় একটা, আমি কোনো কিছু পাচ্ছি না, তারা বুঝতেই পারছে না কি করবে। এত বড় একটা দল, এতগুলো প্রার্থী যদি সারা বাংলাদেশে এত বড় একটা লড়াই করলো, যারা তাদের 50-এর অধিক আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে, তাহলে তাদের এই জায়গাটা কিছু প্রবলেম আমরা বুঝতে পারছি। তারা এখনো বুঝে সুরার মিটিং, 11 দলীয় মিটিং এগুলো করে যাচ্ছে। আমি জামাতকে পরামর্শ দেবো, আন্দোলনে যাবেন না। রাষ্ট্র এই মুহূর্তে আন্দোলন যাওয়ার অবস্থায় নেই। বিএনপির সাথে বড় রকম ক্লাসে যাওয়া যাবে না। বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি করে সামনে এগুতে হবে। অনেকে বলবেন মাসুম ভাই এবার তো আপনি বিএনপি দালালি শুরু করেছেন। না, রাষ্ট্রটা আমার। কারণ যারা ফয়সলা করেন রাষ্ট্রের ব্যাপারে, তারা জামাতকে গ্রিন সিগন্যাল না দিলে জামাত কোনো জগতে ক্ষমতা বসতে পারবে না। আর তাদেরকে আগে রিকগনাইজ করতে হবে জামাতকে। জামাত সেই জায়গাটায় ব্যর্থ হয়েছে, একেবারে টোটালি ব্যর্থ হয়েছে। বিএনপির জন্য চ্যালেঞ্জ কি? আজকে থেকে যা শুরু হয়েছে, বিএনপিকে আগামী 1 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। কারণ যেখানে বিরোধী মতের উপর হামলার ঘটনা হচ্ছে, বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া, একদম বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ফুটেজ আসা শুরু হয়ে গেছে। বাবাকে না পেলে ছেলেকে মারা হচ্ছে, ছেলেকে না পেলে বাবাকে মারা হচ্ছে, বাবাকে না পেলে তার ভাইকে মারা হচ্ছে। মানে যা শুরু করছে বিভিন্ন জায়গায়, এটা বন্ধ করা উচিত 1 ঘন্টার মধ্যে। কারণ কি, এগুলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আসতেছে, এগুলো আগামী দিনে রেকর্ড হবে। যেভাবে আমরা হাসিনার দুঃশাসন নিয়ে ভিডিও বানাতাম, বিএনপি মিডিয়া সেল থেকে, যেটা লন্ডনে, সেখানে বসে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে আমরা ভিডিও বানাতাম। 5 বছরের দুঃশাসন, 10 বছরের দুঃশাসন, এই ডকুমেন্টেশন আমরা বানাতাম বসে বসে, একদম কোথায় কোথায় কি ঘটিয়েছে হাসিনা। আজকে আমার দল যদি এই কাজগুলো করে, কালকে অন্য কেউ ডকুমেন্টেশন বানাবে। স্বাভাবিক, এগুলো মানুষের একসময় পারসেপশন তৈরি করে দেবে, কালিমা যুক্ত করবে। যেখানে দল বলছে আনন্দ মিছিল করা যাবে না, সেখানে অন্য বাড়িতে হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিএনপিকে যে চ্যালেঞ্জটা নিতে হবে, কোনোভাবে আওয়ামী লীগকে এই দেশে আর এস্টাবলিশ করা যাবে না। কারণ জিয়াউর রহমান এবং বেগম জিয়া দুটো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। জিয়াউর রহমান হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুকে ত্বরান্বিত করেছেন, এটা ইতিহাসে সবাই জানে। খালেদা জিয়ার কাছে যখন পিলখানার অফার আসে, মানে পিলখানা যখন সেনাদের হত্যা করা হয়, তখন সেনাবাহিনীর ভেতর থেকে খালেদা জিয়ার কাছে এটা অনুমতি চাওয়া হয়েছে, যেটা খালেদা জিয়া নিজের মুখে আমাকে বলেছিলেন তার গুলশান অফিসে। একটা বিশেষ কারণে 1 to 1 আমার শুধু বিএনপি নেতা ছিলেন, একজন বিএনপি নেতা ছিলেন সেখানে, যিনি আমার কোঅর্ডিনেটর ছিলেন। তো বলছিল, বেগম জিয়ার কাছে একটি প্রস্তাব এসেছিল যে ম্যাডাম আপনি শুধু অনুমতি দেন, আমরা মানে 75 ঘটাই দেই শেখ হাসিনা পরিবারের। খালেদা জিয়া সেই সময় তাদেরকে অনুমতি দেয়নি, কারণ তিনি হত্যা রাজনীতি পছন্দ করেন না। এরপরে আমরা দেখলাম যে পিলখানাকে শেষ করে দিয়ে আওয়ামী লীগ পুরো রাষ্ট্রটাকে তার কন্ট্রোলে নিয়ে একদম ধ্বংস করে ফেলেছে। এখন এটা খালেদা সঠিক সিদ্ধান্ত না ব্যাঠিক সিদ্ধান্ত আমি জানি না, কিন্তু তিনি হত্যা রাজনীতি পছন্দ করতেন না নেত্রী বেগম জিয়া। তো আজকে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই বিএনপিকে 5 বছর রাষ্ট্র চালাতে হবে, তারপর আবার ভোটে আসতে হবে, তারপর আবারও মানুষের দোরগোড়ায় যেতে হবে এই বার্তাগুলো নিয়ে আমরা 5 বছরে কি করেছি। তারেক রহমান বাংলাদেশের প্রথম এমপি হয়েছেন, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম এমপি হয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তার কাছে মানুষের অনেক এক্সপেকটেশন। তিনি 200 অধিক আসন পেয়েছেন, কতটা আশা নিয়ে মানুষ তাকে ভোট দিয়েছে কল্পনা করতে পারেন। সেই কল্পনা জায়গাগুলো, যেমন আমরা নির্বাচনের আগে দেখেছি বিএনপি কোথাও অনিয়ম করে তিনি বহিষ্কার করেছেন। আমরা দেখতে চাই এই জিনিসটা এখন সামনে আরো যেন অব্যাহত থাকে, অর্থাৎ যারা যেখানে চাঁদাবাজি করবে, জবরদস্তি করবে, কারো বাড়িতে হামলা করবে, সঙ্গে সঙ্গে বহিষ্কার। কারণ দুষ্ট গরিব শিশুর গোয়াল ভালো, এটাই মনে রাখতে হবে। সামনের দিনগুলো বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে, তার এই নেতা কর্মীদের মধ্যে কন্ট্রোল রাখা, আইন শৃঙ্খলা কন্ট্রোল রাখা, মানুষের মৌলিক অধিকারগুলো হাসিনা যেভাবে ধ্বংস করে গেছে এগুলোকে সম্পূর্ণ করা, যে আশ্বাসগুলো বিএনপি দিয়েছে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা বাস্তবায়ন করা এখন বিএনপির জন্য জরুরি হবে। এই চ্যালেঞ্জগুলো তারা কেমন পারবেন বাস্তবায়ন করতে,
শুধু তার চারপাশে যারা আছেন তাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে, পূর্বের মতো কোনো ভুল ত্রুটি যেন গ্রাস করতে না পারে। কারণ প্রত্যাশা নিয়ে মানুষ বিএনপির পক্ষে ভোটটা দিয়েছে, সেই ভোটটা যেন নষ্ট না হয়।